দালালরা বসেছে এই ক্ষমতায়। এই দালালদেরকে আমরা আর দেখতে চাই না। অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে দালালরা তারা এখান থেকে সরে যাক। এই দালালদেরকে আমরা আর পুষতে চাচ্ছি না। এই ঠোলা কিন্তু আগে বলেছে, যদি আমি ক্ষমতা পেতাম জীবন উজাড় করে দিয়ে কাজ করতাম। ঠোলার আজকে এই কাজ। ঠোলা করছে হচ্ছে ওই ইন্ডিয়ার রয়ের দালালি। মানে কখন কি ওনারা বলছেন, ওনারা নিজেরাই বোঝেন না। আর কি যে বোঝেন না তাও বোঝেন না। এই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের একটা হতবরল অবস্থা। যে কথা আছে না, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। আর সরকার এবং জনগণের ফিসাফিসিতে পাবলিকের অবস্থা কাহিল। বিএনপি এতদিন পরে বলছেন যে আমরা ক্ষমতায় গেলে সংস্থা, এই আগে যখন ক্ষমতায় ছিলেন তখন কেন সংস্কার করলেন না? বিএনপি কে মাইনাস করে -2 ফর্মুলা করে রাজনীতি করবে, আমি এটা বিশ্বাস করি না। এত বড় দুঃসাহস বাংলাদেশে কারো নাই। অন্তর্বর্তী সরকারের হঠাৎ উধাও একটি শব্দ, সেটি হচ্ছে সংস্কার। আমরা 111 এর সরকারের মধ্যে একটা সংস্কারের প্রবণতা দেখেছিলাম। তারপরে কিন্তু সরকার অগণতান্ত্রিক উপায়ে 2 বছর শাসন করেছিল। তারা তারপরে একটা পাতানো নির্বাচন দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। আজও আর দেশে ফিরে আসতে পারেনি। আগামীতে পারবে কিনা সেটাও পরিষ্কার নয়। তো এই সরকারের মধ্যে এই প্রবণতাটা দেখা দিয়েছে যে তারা সংস্কার করবে, কিন্তু শুরু থেকে আমরা কেউ কেউ বলে আসছিলাম যে কি সংস্কার করবে, এবং এনাদেরকে তো সংস্কারের দায়িত্ব দেওয়া হয়নি। এনাদেরকে দেওয়া হয়েছিল নির্বাচনের দায়িত্ব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা সুন্দর নির্বাচন দেবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এনারা নিজ থেকে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিলেন যে এনারা সংস্কার করবেন। ফাইন, সংস্কার করেন। কিন্তু এই সংস্কার করতে গিয়ে কিছু দুষ্কৃতিকারীকে যে গ্রেপ্তার করা উচিত ছিল সেটা করতে পারেনি। কিছু ব্যাংক ডাকাতকে যে গ্রেপ্তার করা উচিত ছিল সেটাও করতে পারেনি। নির্বাচনী প্রক্রিয়া, ওনারা যে নির্বাচনের যে প্রধান কাজ, এই কমিশনকে সুন্দরভাবে সাজাবেন। একবার বলছেন ইউনিয়ন আগে দিবেন, পরে বলছেন উপজেলা আগে দিবেন, তারপরে আবার বলছেন না এটা সিটি আগে দেই। মানে কখন কি ওনারা বলছেন, ওনারা নিজেরাই বোঝেন না। আর কি যে বোঝেন না তাও বোঝেন না। এই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের একটা হতবরল অবস্থা। দেখেন এই জুলাই, এই যে নাদিম উনি বলছিল যে জুলাই আগস্টের শহীদদের স্মরণ করলেন, অথচ এখনো এই জুলাই আগস্টের শহীদদের 6টা লাশ বেওয়ারিশ ভাবে ঢাকা মেডিকেলে পড়ে আছে। এটা দেখার মতো কেউ নেই। এটা দেখার মতো আজও কেউ নেই। অথচ এই রক্তের উপর পা দিয়ে এই সরকার কিন্তু ক্ষমতায় টিকে আছে, ক্ষমতায় বসে আছে। এবং যারা নেতৃত্ব, যাদেরকে বলা হচ্ছে ছাত্র নেতৃত্ব, তাদের মধ্যে থেকেও 3 থেকে 4 জন কিন্তু এই চেয়ারে গিয়ে বসে আছে। নরম চেয়ার পেয়েছে, এসি রুম পেয়েছে, কিছু আমলা পেয়েছে, তাদেরকে হুকুম করছে। আর এসির ভেতর থেকেই মাথাটা বের করতে বলছে আপনারা কেমন আছেন। ওই যে আমরা বিভিন্ন সিনেমায় দেখি সেই অবস্থা করছে তারা। অথচ তাদের উচিত ছিল কোথায় কোন লাশ আছে, কোথায় কাকে দাফন করা হয়েছে, কারা আহত আছে, এটা গিয়ে তাদের কাছে গিয়ে এটা খোঁজ নেওয়া উচিত ছিল। 9 তারিখে বিডিআর বিদ্রোহের একটা ডেট ছিল, শুনানি ডেট ছিল। সেখানে এই যে আইন ঠোলা ওখানে না গিয়ে উনি ওই যে কি যেন একটা সিনেমা হয়েছে সেখানে সেই সিনেমা দেখতে গেছে এই ঠোলা। এই ঠোলা কিন্তু আগে বলেছে যদি আমি ক্ষমতা পেতাম জীবন উজাড় করে দিয়ে কাজ করতাম। ঠোলার আজকে এই কাজ। ঠোলা করছে হচ্ছে ওই ইন্ডিয়ার রয়ের দালালি। সেই দালালরা বসেছে এই ক্ষমতায়। এই দালালদেরকে আমরা আর দেখতে চাই না। অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে দালালরা তারা এখান থেকে সরে যাক। এই দালালদেরকে আমরা আর পুষতে চাচ্ছি না। এখন দেখেন, বললেন যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে একটা কিংস পার্টি গঠন করতে চাচ্ছে, এরা টাকা কোথায় পাচ্ছে? আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, বিকেএম এর সভাপতি ওই যে হাতেম আলী, সে কিন্তু এই আন্দোলনের মধ্যে প্রেস ব্রিফিং করে বলেছে যে আমরা সরকারের পাশে আছি এবং সরকারকে সহযোগিতা করতে চাই। এটা বলার মানে হচ্ছে গণহত্যা এবং হত্যাকে এই সার্জিস আলম অনুদান নিয়েছে তার কাছে 50 লক্ষ টাকা। শহীদদের পরিবারকে বা আহতদের পরিবারকে দেওয়ার জন্য 50 লক্ষ টাকা অনুদান দিয়েছে। এটা মিডিয়াতে এসেছে, কিন্তু এই 50 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে, এটা আপনারা মিডিয়ায় দেখেছেন? আমি তো দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। টাকাটা এইভাবে কালেকশন করা হচ্ছে নতুন একটা দলকে গঠন করার জন্য। তারা দল গঠন করতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অর্থায়নটা কিভাবে করছে, কার কাছে থেকে নিচ্ছে, সেটা বৈধ না অবৈধ, তাদের উপার্জনের মাধ্যম কি, এটা কিন্তু পরিষ্কার করা উচিত ছিল এই সরকারের, কিন্তু সেটাও করছে না। আসলে আমরা চেয়েছিলাম গণতন্ত্র, কিন্তু ঘুরে ফিরে আবারও একটা বাকশালী কায়দায় অগণতান্ত্রিক সরকার সংস্কারের নামে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়িত করতে চাচ্ছে। আর এদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে, সুন্দর উজ্জ্বল সাফল্যকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। আমরা সেই অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না। বিএনপি কেউ বলুক বা না বলুক, শুরু থেকে আমি একটা কথা বলে আসছিলাম, এই ধন্যবাদ আব্দুল হাকিম ভাই, একটু সংক্ষিপ্ত করতে হবে, আর অনেক দর্শক রয়েছেন। মনির আনমিউট করেন। ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম।
আমাদের দেশের যারা ক্ষমতা যায় তারাই রাজা বনে যায়। যে কথা আছে না, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। আর সরকার এবং জনগণের ফিসাফিসিতে পাবলিকের অবস্থা কাহিল। বিএনপি এতদিন পরে বলছেন যে আমরা ক্ষমতায় গেলে সংস্থা, এই আগে যখন ক্ষমতা ছিলেন তখন কেন সংস্কার করলেন না? কেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগকে আলাদা করলেন না? কেন ন্যায়পাল নিয়োগ করলেন না? কেন আপনারা বিচারপতিদের বয়স বাড়িয়ে বেশি 12টা বাজিয়ে দিলেন? এখন এই 4 মাসে আপনারা কেন দলকে নিয়ন্ত্রণ করতে পারলেন না? আপনাদের নামে সন্ত্রাস হচ্ছে, আপনারা কেন সন্ত্রাস প্রতিরোধ সেল গঠন করলেন না? আপনারা এই ব্যর্থতার দায় কে নেবে? আপনারা নেতারা কি মূর্খ? এরা কি কোনো লেখাপড়া জানে না? এরা কি নিয়ে এত ব্যস্ত থাকে? আপনাদের বড় বড় নেতারা কি নিয়ে ব্যস্ত থাকে? জনগণের যে বিপদ হচ্ছে আপনারা কি করতেছেন? আপনাদের চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা কি ভূমিকা অবতীর্ণ হয়েছেন? আগামী জনগণকে আপনারা কি দিবেন? দেশের প্রবাসীদেরকে বলা হয় দ্বিতীয় মুক্তিযোদ্ধা। যে মুক্তিযোদ্ধার জন্য আমরা কি করেছেন এত বছর? মনের ডিসকানেক্ট হয়ে গেছেন। জাহিদ খান, জাহিদ ইসলাম বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে একটু সমালোচনা করি, সেটা হলো দেখেন, কয়েকদিন আগে আমাদের বিএনপির কিছু নেতা বলতেছিল যে ওই যে 72-এর সংবিধান নিয়ে বলতেছে আমরা নাকি কি ওই যে কি জারজ সন্তান নাকি মানে আবল তাবল কথা যে বলতেছিল। ভাই আপনারা 15-16 বছর কোথায় ছিলেন? ছাত্ররা যখন আওয়ামী লীগের খেদাইলো, তো তাদেরকে নিয়েও বলতেছেন, তারাও চাইতেছে যে 72 সংবিধান আমি চাইতেছি না। আপনারা এখন আমাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছিলেন। এই যে শেখ হাসিনা যখন ছিল, আপনারা যখন জেলে যান 2 দিন পরে লাঠি ভর দিয়ে আসেন, তারপর 3 দিনের দিন আপনাদের পা ভালো হয়ে যায়। আপনাদের এইসব নাটক বন্ধ করে আর একটু সোজা পথে চলেন। আরেকটা যেমন বলতে চাই, আপনি খালেদা জিয়াকে নিয়ে মনে করেন যখন জেলে ছিল একটা বিএনপি মিছিল বাইর করছে? মিছিল বাইর করে নাই, কিন্তু সে লন্ডনে যাচ্ছে, পুরো রাস্তা ব্লক করে দিচ্ছেন সারাটা দিন সকাল থেকে। আমরা যে জনগণ যে রাস্তায় যে যাব, যারা প্রবাসী আছে, যারা এয়ারপোর্টে যাবে, সেই রাস্তাগুলো কি হয়েছে? তা আপনি বাংলাদেশকে ভালো করবেন, আপনাদের মতন মিথ্যাচার, আপনাদের মতন মিথ্যা মানুষ বাংলা জমিন আছে, বাংলাদেশটা সার্কাস বানায় ফেলছেন আপনারা। তারপরে যে আসিফ নজরুল এইসব এই সার্কাস গুলো যদি না থাকে না সরানো যায়, বাংলাদেশ জীবনও ওই যে আমরা মুসলমান, তো আমরা যেমন কোরআনে শুনছি না যে যতদিন পর্যন্ত ইমাম মেহেদী না আসবে বাংলাদেশ দুনিয়াতে, ততদিন পর্যন্ত ইনসাফ কায়েম হবে না। এইটা আমি আসলে সত্যি বিশ্বাস করি, বাংলাদেশে জীবনে ইনসাফ হবে না। ধন্যবাদ। মামুন সাহেব আনমিউট করেন, ক্যামেরা অন করতে হবে। মামুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাউদ ভাই, আপনাকে অসংখ্য সম্মান জানাই। 5 আগস্টে আপনার দেখছিলাম যে আপনার দেশের মানুষের প্রতি সম্মান, ভালোবাসা, মলিন চেহারা নিয়ে মানুষের প্রতি যে আগ্রহ দেখিয়েছিলেন, এই আগ্রহটুকু এখন নাই। আমরা আসলে সবাই স্বার্থপর হয়ে গেছি ভাই। আমরা অবশ্যই সম্মান জানাই সেই সকল ছাত্রদের এবং জনতাদের যারা 5 আগস্টে আমাদেরকে একটা মুক্তির স্বাধীনতা, নতুন স্বাধীনতা এনে দিয়েছিল। এই বলে তাদেরকে আমরা কৃতজ্ঞতাও জানাই। তাই বলে এই অপরিপক্ক ছাত্রদের হাতে আমরা যে দায়িত্বটুকু তুলে দিলাম, এটা তো তাদের একটা সময়ের বয়স ছিল, এটা তাদের লালসার বয়স ছিল, লোভের বয়স ছিল, অহংকারের বয়স ছিল, প্রেমিক প্রেমিকার ভালোবাসার বয়স ছিল। এই বয়সে আমার মনে হয় তাদেরকে ওই ক্ষমতা দেওয়া উচিত ছিল না। আমরা যদি যারা রাজনীতিবিদ ছিলাম তারা যদি একটু হিসাব বিকাশ করতাম, আমরা যদি আমাদের দেশটাকে ভালোবাসতে পারতাম, তাদের হাতে ক্ষমতা দেওয়া আসলেই আমাদের ঠিক হয় নাই। এখন আমরা এর প্রতিক্রিয়া বুঝতে পারছি। কাজেই আমি রাজনীতিবিদদের অনুরোধ জানাবো, আপনার একটা স্বচ্ছ, এখনো সময় আছে, একটা স্বচ্ছ বোর্ডের মাধ্যমে, একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে একটা রাষ্ট্র সংস্কারের ব্যাপার, সেটা যেটাই যাই মনে করেন, উপস্থিত রাষ্ট্রটাকে পরিচালনার মতো একটা দক্ষ রাজনীতিবিদদের নিয়ে একটা সমন্বয় ব্যবস্থা করে তোলেন। ধন্যবাদ। আবু মুসা, আবু মুসা, কোনো প্রশ্ন থাকলে বলেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক আনামুলক মন্ডল সহ আপনার প্যানেলের সম্মানিত আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরাসরি প্রশ্ন করতে চাই, এখানে নাদিম খান ভাই উনি বক্তব্য দিয়েছেন, ওনার সব বক্তব্য আমি একমত। তার পাশাপাশি আমি সরাসরি প্রশ্ন করছি, নাদিম খান ভাই, আপনি আজিমপুর কবরস্থানে বিএনপি চাঁদাবাজি করতে যে বিষয়টি আপনি বলেছেন, আপনি দয়া করে একটু বলবেন আমাকে যে ওখানে বিএনপি অব্যাহতি করেছে বা বহিষ্কার করেছে। আপনি বলেছেন যে বিএনপি আইনের হাতে তুলে দেবেন, কেন? বিএনপি কি বর্তমান ক্ষমতায় আছে? বিএনপি কি আইন প্রশাসনে আছে বিএনপির হাতে? এটা আপনি একটু বলবেন।
আজকে বিএনপি তার ক্ষমতা যতটুকু আছে সে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু বর্তমান সরকার আইনের শাসন ব্যবস্থা না চালু করে, এটাকে আপনি মনে করেন না বিএনপি কে হেওয়া প্রতিপন্ন করা হচ্ছে, বিএনপি কে ছোট করা হচ্ছে, বিএনপি কে জনগণের কাছে প্রশ্ন করা হচ্ছে, এটা আপনি মনে করেন কিনা? আর একটু আর পাশাপাশি বলতে চাই -2 নিয়ে, -2 ফর্মুলাটা বাংলাদেশে বিএনপি কে মাইনাস করে -2 ফর্মুলা করে রাজনীতি করবে, আমি এটা বিশ্বাস করি না। এত বড় দুঃসাহস বাংলাদেশে কারো নাই, বিএনপি কে মাইনাস করে রাজনীতি করার মতো দুঃসাহস কারো নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিপন, আরেকজন দর্শক আছেন, রিপন আনমিউট বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই, মনির ভাই আপনাকে ধন্যবাদ। আসলে কাজে মনিরুজ্জামান ভাই, আপনাদের কাছে আসলে প্রশ্নটা, ক্ষমতা যারাই আসেন বাংলাদেশের, আপনারা একটা প্রতিশ্রুতি দেন যে দেশের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজি এগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন? আমি আপনার আরো কয়েকটা প্রশ্ন অনেকবার অনেকটার সাথে বলছিলাম। তা আসলে ভাই দুর্নীতি যারা করবে, তাহলে সরকারি চাকরি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তাদের কি ব্যবস্থা নেবেন? কি সরকারি চাকরি আর দুর্নীতি করার পরে কি চাকরি থাকবে না যাবে, এটা আপনারা বলতে। আমি মনে করি এই যে বাংলাদেশের দুর্নীতি, আপনারা সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ প্রশাসনকে করতে হবে নির্দলীয় নিরপেক্ষ। তারা দুর্নীতি বন্ধ করলে আপনারা সব খাতের দুর্নীতি বন্ধ করতে পারবেন। আর সরকারি চাকরি যারা দুর্নীতি করে এদেরকে আজীবনের জন্য চাকরি থেকে বরখাস্ত করলে আরেকজন লোকে দুর্নীতি করতে তাদের এই সাবাসটা পাবে না যে আমার চাকরি চলে যাবে। তাহলে এই জিনিসগুলো যদি বাংলাদেশে দূর করতে পারেন, আশা করি বাংলাদেশ থেকে এই দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে। আপনারা যদি এই প্রতিনিয়ত যদি কারণ এই যে যেমন কি একটা কথা, যেমন কি গ্রামের যে বাজারগুলা যারা ক্ষমতা থাকে, এই বাজারে ট্যাক্সি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি, তো এগুলা যে এই বাজার থেকে ওই বাজারে ট্যাক্সি এই বাজার আসতে পারে না, কইতেছেন আমি এখানে যাইলে ওই টাকা দিতে হবে। তাহলে এই দেশে ও দেশের নাগরিক, তা বাংলাদেশের নাগরিক এই বাজার থেকে ওই বাজার দিয়ে ট্যাক্সি সিএনজি চালাতে পারে না। তাহলে এই যে অবস্থা যদি হয় বাংলাদেশের, তাহলে সাধারণ মানুষ এই ভোগান্তিটা সবাই বহন করে।